তোমরা যারা জয়েন করেছো তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতার সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তো দেখো, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সংজ্ঞায় বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের যে পরিমাণ উপস্থিত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, পদার্থের সেই পরিমাণটাকেই তার দ্রাব্যতা বলা হচ্ছে। অর্থাৎ দ্রাব্যতার সংজ্ঞাটা কিরকম হচ্ছে? দ্রাব্যতার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, এই সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সেইটাকে মূলত তার দ্রাব্যতা বলা হচ্ছে। আচ্ছা, তো দেখো, মনে করা যাক যে এইটা আমাদের পাত্র, এখানে আমাদের 100 গ্রাম পরিমাণ দ্রাবক আছে। 100 গ্রাম পরিমাণ দ্রাবক আছে। এখন এই দ্রাবকের মধ্যে আমরা যতটুকু পরিমাণ দ্রব্য যোগ করলে, যে পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, এই দ্রবণটা কেমন হবে? এই দ্রবণটা হবে মূলত, এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে এই যে পরিমাণ দ্রব্য যোগ করা হচ্ছে, দ্রব্যের সেই পরিমাণটাকেই তার দ্রাব্যতা বলা হচ্ছে। তাহলে মনে করা যাক যে এখানে 100 গ্রাম পরিমাণ কোনো একটা দ্রাবক, মনে করা যাক যে পানি আছে। আর এখানে মনে করা যাক যে কোনো একটা কিছুর আমরা যদি মনে করি যে সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা 36 গ্রাম পরিমাণ যদি দ্রব্য যোগ করি, তাহলে যদি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, টার্গেট হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা, তাহলে বলা হবে যে এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে আমরা কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পরিমাণ দ্রাবকে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যদি 36 গ্রাম যোগ করি, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই একটা দ্রবণ সমান, আমরা জানি যে দ্রবণ সমান হচ্ছে দ্রব্য প্লাস হচ্ছে দ্রাবক। এখন একটা বিষয় দেখো, এম গ্রাম দ্রাবকে মনে করা যাক যে ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে দ্রব্য যোগ করলে মনে করি যে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। কি রকম দ্রবণ তৈরি হবে? একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এভাবে যে এম গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণ হচ্ছে, একটা সম্পৃক্ত দ্রবণে কি হচ্ছে যে এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ মনে করা যাক হচ্ছে যে ডব্লিউ গ্রাম। আচ্ছা, এখন তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণটা কতটুকু হবে? অবশ্যই ডব্লিউ ভাগ হচ্ছে এম হবে। তাহলে আমরা সংজ্ঞা থেকে জানি যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাকে ওই পদার্থটার দ্রাব্যতা বলা হচ্ছে। তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে যদি আমরা 100 গ্রাম দ্রাবকে যদি, তাহলে আমরা এখন যদি 100 গ্রাম দ্রাবকে বিবেচনা করি, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণটা হচ্ছে ডব্লিউ বাই হচ্ছে এম ইন্টু হচ্ছে 100। এইটাকে কিন্তু আমরা দ্রাব্যতা বলতে পারি। তাহলে আমাদের দ্রাব্যতা এস সমান আমরা লিখতে পারবো, দ্রাব্যতা এস সমান আমরা যে সমীকরণটা লিখতে পারবো সেটা হচ্ছে ডব্লিউ বাই এম। তাহলে সংজ্ঞাটা থেকে এরকম বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের যে পরিমাণ, এই যে পরিমাণটা দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এখানকার মূল টার্গেট হচ্ছে সম্পৃক্ত দ্রবণটা তৈরি করা। সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, দ্রব্যের সেই পরিমাণটাকেই মূলত বলা হচ্ছে তার দ্রাব্যতা। তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক করি। একটা বিষয় হচ্ছে এরকম, এখানে একটা কথা দেখো, বলছে যে 25°C তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ কিন্তু নট কিন্তু দ্রাবক, দ্রবণে 15 গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। তাহলে দ্রাব্যতা এস নির্ণয় করতে বলছে। তাহলে এই ডব্লিউটা কি, এইটা কি, এই 15 গ্রাম দ্রব্যটা হচ্ছে আমাদের ডব্লিউ। আমরা একটু আগে দেখলাম, আমরা জানলাম যে এস সমান আমরা লিখতে পারি ডব্লিউ বাই হচ্ছে এম ইন্টু হচ্ছে 100। এখানে ডব্লিউ ছিল দ্রব্য আর এমটা কিন্তু ছিল দ্রাবকের পরিমাণ। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি, এখানে দেখো, এখানে কিন্তু আবার দ্রব্য দেওয়া নাই, এটা আছে কিন্তু দ্রবণ দেওয়া আছে। তাহলে এটা যদি দ্রবণ হয়, তাহলে এখান থেকে আমাদেরকে দ্রাবকটাকে নির্ণয় করতে হবে। তো আমরা তো জানি যে দ্রবণ সমান, আমরা কি জানি? দ্রবণ সমান আমরা জানি যে দ্রব্য প্লাস হচ্ছে দ্রাবক, দ্রব্য সমান হচ্ছে দ্রাবক। তা দ্রবণের এই আয়তনটা দেয়া আছে। তাহলে দ্রবণটা কত হচ্ছে? দ্রবণটা হচ্ছে 120 গ্রাম, আর দ্রব্যটার পরিমাণ হচ্ছে 15 গ্রাম, আর দ্রাবকটা আমাদেরকে নির্ণয় করতে হবে, দ্রাবকটা আপাতত।
তাহলে আমরা এখান থেকে হিসাব নিকেশ করে বলতে পারবো যে দ্রাবকটা হচ্ছে আমাদের 105 গ্রাম। তাহলে এখন একটা কথা বলা যায় যে 105 গ্রাম দ্রাবকে 105 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ হচ্ছে কতটুক? দ্রবের পরিমাণ হচ্ছে মাত্র 15 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণটা হচ্ছে 15 বাই হচ্ছে 105। তাহলে আমরা যেহেতু প্রতি 100 গ্রাম দ্রাবকের জন্য দ্রাব্যতা হিসাব করি, তাহলে এখন আমরা বলতে পারবো যে এই 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণটা হচ্ছে 15 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 105 সমান হচ্ছে কিন্তু 14.28 বা 29 বলা চলে। তো এইটাই হচ্ছে আনসার। তোমরা যারা 12.5 লিখেছিলা তারা করেছিল কি এই সরাসরি এই দ্রব্যতার এই মান দ্রবণের এই মানটাই 120 গ্রাম থেকে হিসাব করছিলা। তো এটা আমরা সংক্ষেপে শর্টকাট আমরা এখান থেকে করতে পারি যে এখানে আমাদের এস সমান হচ্ছে এরকম যে দ্রব্য হচ্ছে 15 গ্রাম আর দ্রাবক হচ্ছে 105 গ্রাম আর গুণন হচ্ছে 100। তাহলে দেখো এইটাই মূলত হচ্ছে এই জিনিসটা, এইটাই হচ্ছে সেই জিনিসটা। তাহলে অ্যান্সারটা তাহলে এটাই হচ্ছে। এখন দেখো আমরা পরে আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। অঙ্কটা হচ্ছে এরকম যে এই অঙ্কটা রুয়েটে এসেছিল 17-18 সেশনে। তোমরা জানো রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী এইখানে এসেছিল 17-18 সালে। সেটা হচ্ছে যে এরকম যে এই অঙ্কটার আনসার কত হতে পারে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লবণের দ্রাব্যতা দেয়া আছে 80, দ্রাব্যতা দেয়া আছে 80। ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রয়োজনীয় দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমি একটু করে দেই যারা এটা বিষয়টা হচ্ছে বলছে যে এখানে লবণটার দ্রাব্যতা হচ্ছে 80। এই লবণটার দ্রাব্যতা 80 বলতে কি বোঝায়? লবণটার দ্রাব্যতা 80 বলতে বোঝায় যে 100 গ্রাম দ্রাবক 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণটা থাকে, দ্রবের পরিমাণটা হয় হচ্ছে 80, তাই না? 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ হচ্ছে 80 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ হচ্ছে 80 গ্রাম। তাহলে দ্রবণটা কি হচ্ছে? অতএব দ্রবণটা তাহলে আমরা বলতে পারি এই অবস্থায় দ্রবণটা হচ্ছে 100 গ্রাম দ্রাবক প্লাস হচ্ছে 80 গ্রাম হচ্ছে দ্রব্য, হ্যাঁ, সমান হচ্ছে আমরা বলতে পারি যে 180 গ্রাম দ্রবণ। এখন 180 গ্রাম দ্রবণ আমরা কেন নিলাম? আসলে আমাদের এখানে বলছে যে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। তো যেহেতু দ্রবণ তৈরি করতে হবে তাই দ্রবণের সাথে দ্রবণের একটা সম্পর্কই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো যদি তাই হয় তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি এভাবে যে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা কথা বলতে পারি যে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণটা কতটুক ছিল? 80 গ্রাম মাত্র, তাই না? দ্রবের পরিমাণটা হচ্ছে 80 গ্রাম। আচ্ছা, তাহলে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে সেখানে দ্রব্য লাগবে 80 বাই হচ্ছে 180 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কথা বলতে পারবো, তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি মানে হচ্ছে 1 কেজি সমান হচ্ছে আর কি 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের দ্রবের যে পরিমাণটা লাগবে সেটা হচ্ছে 80 গুণন হচ্ছে 1000 ডিভাইড হচ্ছে 180। এইখানে একটা ভাগ করলে আশা করা যায় যে 44.44 গ্রাম এত পরিমাণ প্রয়োজন হবে। এখন 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণে যদি এই পরিমাণ যদি দ্রব্য থাকে তাহলে বাকিটা অবশ্যই তাহলে দ্রাবক। তাহলে আমরা বলতে পারি যে 1000 মাইনাস হচ্ছে 444.44 মানে 44 বিয়োগ করলে কিন্তু হচ্ছে 555.56 গ্রাম। এইটা হচ্ছে দ্রাবক আর এইটা হচ্ছে দ্রব্য। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজ কিছু অঙ্ক চলে আসে অ্যাডমিশন টেস্টে, সেই অঙ্কগুলো একটু পারতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর তাহলে আমরা আর একটা বিষয় এখন একটু দেখি। এখন আমরা দ্রব্যতার আর কিছু অংশ করব। এটা একটা ম্যাথ দেখো। তো যেটা বলছে এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাব্যতা হচ্ছে যথাক্রমে 20 এবং হচ্ছে 60। হ্যাঁ, ও একটা কথা বলা ভালো, দ্রাব্যতার এখানে কিন্তু কোনো কিন্তু একক কিন্তু নাই। দেখো 20-এর পিছনে কিন্তু কিছু কিন্তু লেখা নাই। এটা কিন্তু একটা মনে রাখার বিষয়। কারণটা কি? কারণটা হচ্ছে এরকম, আমরা লিখছিলাম যে দ্রাব্যতা এস সমান আমরা লিখছিলাম যে দ্রবের পরিমাণটা ছিল ডব্লিউ এ আর দ্রাবকের পরিমাণটা ছিল এম ইন্টু হচ্ছে 100, এইভাবে আমরা লিখেছিলাম।
তো এখন আমরা যদি একক যদি বসিয়ে দেই তাহলে এস এর এককটা কি রকম হবে? ডব্লিউ এর এককটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণের একক হচ্ছে গ্রাম, আর দ্রাবকের পরিমাণের একক হচ্ছে কিন্তু গ্রাম। তো যদি একই জাতীয় দুইটা রাশির অনুপাত হয় তাহলে সেটার কোনো একক আর কিন্তু থাকে না, এই জন্য এটা কিন্তু ডিমেনশন লেস, অর্থাৎ আমরা দ্রাব্যতার এখানে কোনো এককগুলো ব্যবহার করি না। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে 25°C তাপমাত্রা এবং 55°C তাপমাত্রায় দ্রাব্যতা যখন 20 এবং 60, 55°C তাপমাত্রায় 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রা শীতলীকরণ করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে মূল যে ঘটনাটা হচ্ছে এরকম যে 55°C তাপমাত্রার অর্থাৎ অধিক তাপমাত্রার একটা দ্রবণকে 55°C তাপমাত্রার একটা দ্রবণকে 25°C তাপমাত্রা দ্রবণে শীতলীকরণ করতে হবে। করলে কি পরিমাণ ক্লাস পাওয়া যাবে? এই ক্লাসের পরিমাণটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 55°C তাপমাত্রায়, মনে করা যাক যে এইটা হচ্ছে 55°C তাপমাত্রার একটা পাত্র, এইটাতে শীতলীকরণ করে কি করতে হবে? 25°C তাপমাত্রায় নিতে হবে। এ সময় কি আছে? 55°C তাপমাত্রার এই পাত্রটাতে দ্রবণ আছে 20 গ্রাম। এখানে দ্রবণ আছে 20 গ্রাম। 20 গ্রামটা কি? এটা কিন্তু হচ্ছে দ্রবণ। অবশ্যই এটা হচ্ছে একটা কিন্তু দ্রবণ, নট দ্রাবক। তাহলে এই দ্রবণটা যে 20 গ্রাম যে দ্রবণ আছে, এই 20 গ্রাম দ্রবণে কি পরিমাণ দ্রব্য আছে আমাদেরকে সেটা জানতে হবে, কি পরিমাণ দ্রাবক আছে আমাদেরকে সেইটা জানতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে এখন সেই কাজটা করতে পারি? তো দেখো, কাজটা আমরা এইভাবে করতে পারি যে আমরা এখানে বলতে পারি যে যেহেতু 55°C তাপমাত্রায় 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, তাহলে আগে আমরা দ্রবণের পরিমাণটা দিয়ে নেই। আচ্ছা, তাহলে 55°C তাপমাত্রায় কি দেওয়া আছে? দেওয়া আছে যে দেওয়া আছে 55°C তাপমাত্রায়, এত তাপমাত্রায় দ্রাব্যতা কত? তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। দ্রাব্যতা হচ্ছে 60। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে 55°C তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ হচ্ছে 60। তাহলে দ্রবণটা কত হচ্ছে? আমরা অতএব বলতে পারি যে দ্রবণটা হচ্ছে আমাদের 100 যোগ হচ্ছে 60, দ্যাট ইজ হচ্ছে 160। অর্থাৎ 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 55°C তাপমাত্রায় 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে 60 আর দ্রাবকের পরিমাণটা হচ্ছে 100। তো যেহেতু আমাদের এখানে 20 গ্রাম একটা দ্রবণের কথা বলছে, তাহলে আমরা এই দ্রবণটা কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা বলতে পারি যে 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আর কি, হ্যাঁ আমি পুরোটা লিখছি না, সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণ কত? দ্রব্যের পরিমাণ হচ্ছে 60। 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে 60 গ্রাম। তাহলে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে 60/160। আর তাহলে এখানে যে আমাদেরকে বলছে যে এখানে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, তাহলে এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমাদের টার্গেট হচ্ছে দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ নির্ণয়। তাহলে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে 60 ইন্টু হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে 160 করলে কত হয়? 160 করলে হিসেব করে দেখো, এটা যদি আমরা হিসেব করি, তো আমার কাছে এখানে হিসেবটা করাই আছে, হ্যাঁ এখানে হিসাব করাই আছে, সেটা হচ্ছে 7.5 গ্রাম হবে। এটা হচ্ছে 7.5 গ্রাম হবে। এইটা কি? এইটা হচ্ছে কিন্তু দ্রব্যের পরিমাণ। তাহলে এই যে 20 গ্রাম যে এখানে সম্পৃক্ত দ্রবণ ছিল, এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি 7.5 গ্রাম যদি দ্রব্য হয়, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দ্রাবকটা কত হবে? তাহলে দ্রাবকের পরিমাণটা আমরা এইভাবে বলতে পারবো, দ্রাবকের পরিমাণটা হচ্ছে, আমরা যদি দ্রবণের আয়তন থেকে দ্রাবকের পরিমাণটা হচ্ছে এরকম, দ্রবণের আয়তন ছিল 20, এখান থেকে আমরা যদি দ্রব্যের পরিমাণ যদি বাদ দিই 7.5, তাহলে কিন্তু আমাদের কিন্তু দ্রাবকের পরিমাণটা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে কত হবে? 12.5 গ্রাম হবে। ঠিক আছে? এটা বিয়োগ করলে এরকম হয়। এখন এই যে দ্রাবকটা আছে, এখন আমরা যদি এই 55°C তাপমাত্রার এই দ্রবণটাকে যদি শীতলীকরণ করে যদি আমরা যদি 25°C তাপমাত্রা যদি আমরা নিয়ে আসলে কি হবে? এখানে কিন্তু দেখো যে কাজটা হবে সেটা, দ্রাবক কিন্তু অপরিবর্তিত থাকবে। দ্রাবকের পরিমাণটাও অপরিবর্তিত থাকবে। দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত অপরিবর্তিত থাকে বা থাকবে আর কি, থাকবে। তাহলে কি পরিমাণ মানে পরিবর্তন হবে? সেটা হচ্ছে দ্রব্যের পরিমাণটা পরিবর্তন হবে। তাহলে দ্রব্যের পরিমাণটা এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমাদেরকে যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণটা দেয়া থাকবে, সেই তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণে আগে দ্রব্য এবং দ্রাবকের পরিমাণটা আগে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, তারপর কি করতে হবে? তারপর ওই পাত্রটা থেকে আমরা
যদি তাপমাত্রা কমাই অথবা বাড়াই, যেমন এখানে কমানোর কথা বলছে, যদি আমরা তাপমাত্রা কমাই তখন এই পরিমাণ দ্রাবকে, এখানে আমরা দ্রাবক পেলাম তাহলে হচ্ছে 12.5, এখানেও কিন্তু দ্রাবকের পরিমাণটা হবে 12.5। তাহলে এই 12.5 গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব আছে এখন আমাদেরকে সেইটা নির্ণয় করতে হবে। সেটা কিভাবে আমরা নির্ণয় করবো? সেটা নির্ণয় করবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো কিন্তু দ্রাব্যতার মানটা দেয়া আছে 20। তাহলে আমরা একটা কথা বলতে পারি এভাবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ হচ্ছে তোমার 20। কারণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 20। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু দ্রাব্যতা হচ্ছে 20, তাই আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ হচ্ছে 20। তাহলে 100 গ্রাম দ্রাবকে যদি দ্রবের পরিমাণ যদি 20 হয়, তাহলে 1 গ্রামে কত হচ্ছে? 1 গ্রামে তাহলে হবে 20 বাই হচ্ছে 100, হ্যাঁ, 20 বাই হচ্ছে 100। আর এই যে এখানে যে 12.5 গ্রাম দ্রাবক আছে, একটা বিষয় দেখো যে যখন একটা দ্রবণকে যখন শীতল করা হয় তখন ওই দ্রবণের দ্রাবকের কোনো পরিবর্তন হয় না, তবে ওই দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণের পরিবর্তন হয়। যেমন তাপমাত্রা এখানে যখন 55 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন 12.5 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ ছিল 7.5। এখন তাপমাত্রা কমায় যদি আমরা আনি তখন কিন্তু আর এই 12.5 গ্রাম দ্রাবকের মধ্যে আগের মতো 7.5 গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে না। কি পরিমাণ দ্রবীভূত থাকবে সেইটা নির্ণয় করতে হবে। তা এই জন্য আমরা করতে পারি যে যেহেতু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 20, তাই আমরা বলতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ হচ্ছে 20। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ হচ্ছে 20 ভাগ হচ্ছে 100। আর এই যে 12.5 গ্রাম যে আছে, তাহলে 12.5 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণটা হচ্ছে এরকম 20 গুণন হচ্ছে 12.5 ডিভাইড বাই হচ্ছে 100। যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এই মানটা দেখবো যে 2.5 আসে, এত গ্রাম হয়। তাহলে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এরকম যে এখানে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবক যখন ছিল 12.5, অর্থাৎ 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12.5 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ ছিল 7.5। কিন্তু যখন তাপমাত্রা কমিয়ে যখন 25 ডিগ্রি সেলসিয়াস যখন করা হলো তখন কিন্তু দ্রাবকের পরিমাণটা ঠিক থাকলো, কিন্তু এইখানে যে দ্রবীভূত দ্রব আছে সেই দ্রবের পরিমাণটা কমে গেল। দ্রবটা কতটুকু হলো? দ্রবটা হয়ে গেল 2.5। তাহলে বাকি, আগে তো এইখানে ছিল 7.5 আর এখন এখানে দ্রবীভূত হচ্ছে 2.5, তাহলে বাকিটা কি হলো? বাকিটা এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু হচ্ছে সেই অধক্ষিপ্ত হয়েছে ক্লাস আকারে। তাহলে কি পরিমাণ অধক্ষিপ্ত হলো? তাহলে অতএব আমরা বলতে পারবো ক্লাসের পরিমাণটা কেমন হবে? ক্লাসের পরিমাণটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12.5 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ ছিল 7.5। তাহলে এই 7.5 থেকে আমরা যদি এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12.5 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত পদার্থটা যদি আমরা বিয়োগ করি, যেটা হচ্ছে 2.5, এই যে এই পরিমাণটা, তাহলে কিন্তু আমরা কি পরিমাণ জমা হয়েছে ক্লাসের পরিমাণটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে কত? 5 গ্রাম হবে। 5 গ্রাম হবে, এইটা হচ্ছে আনসার। এখন আমি সংক্ষেপে একটু বলি যে এই জাতীয় অঙ্কগুলো আসলে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, খুবই শর্টকাটে একটু বলি। সেটা হচ্ছে যে প্রথম আমাদেরকে দেখতে হবে যে তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণটা দেয়া থাকবে সেই তাপমাত্রা আমাদেরকে দ্রব এবং দ্রাবকের পরিমাণটা আগে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে প্রথম কাজটা কি হচ্ছে? যে তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণটা দেয়া থাকবে সেই তাপমাত্রা দ্রব এবং দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপর দ্রাবকের পরিমাণ যখন নির্ণয় হয়ে গেল, এখন টার্গেটের যে তাপমাত্রা, যেমন এখানে 55 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসবে, তাই এইটা হচ্ছে আমাদের টার্গেট টেম্পারেচার। এই টার্গেট টেম্পারেচারে আমাদেরকে দেখতে হবে দ্রবের পরিমাণ কত। দ্রবের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? যে তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণটা দেয়া থাকবে সেই সম্পৃক্ত দ্রবণে দ্রব এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে টার্গেটের যে টেম্পারেচারটা দেয়া থাকবে এই তাপমাত্রায় দ্রবের পরিমাণ কত সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর এইখানকার দ্রবটা মনে করো যে যদি হয় এক্স আর এটা যদি মনে করো যে ওয়াই হয়, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই অথবা ওয়াই মাইনাস এক্স করলে কি পরিমাণ দ্রবীভূত হবে বা কি পরিমাণ ক্লাস পড়বে বা কি পরিমাণ প্রয়োজন হবে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। আর এই দ্রব এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে যে দ্রাব্যতা যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো প্রয়োজন হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আর একটা অঙ্ক দেখি। এই অঙ্কটার কথা একটু আগে বলে দেই।
সেটা হচ্ছে এরকম, দেখো এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই, জাস্ট একটু উল্টো ঘটনা। আগের অঙ্কটাতে দেয়া ছিল দ্রাব্যতা দুইটা দেয়া ছিল, দুইটা ভিন্ন তাপমাত্রায়। এই অঙ্কটাতে দেয়া আছে। আর আগের অঙ্কটাতে যেটা ছিল যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় যাওয়া হয়েছে, অর্থাৎ শীতলীকরণ করা হয়েছিল, ফলে ক্লাস হিসাবে কিছু পদার্থ জমা হয়েছিল। আর এই অঙ্কটাতে করা হবে যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যাওয়া হবে, ফলে কি হবে যে এখানে কিছু পদার্থ যোগ করতে হবে। কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে, এই যোগকৃত দ্রব্যের পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের কথা ছিল যে টার্গেটের তাপমাত্রায় আমাদেরকে যেতে হবে। তো তার আগে আমরা কি করব, যে যে তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণটা দেওয়া থাকবে সেই তাপমাত্রায় আমরা দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমাদের এই 25°C তাপমাত্রা আমরা কি করব, এখন দ্রব্য এবং দ্রাবক নির্ণয় করবো। তো মনে করা যাক যে এইটা হচ্ছে আমাদের 25°C তাপমাত্রা, আর এইটাকে উত্তপ্ত করে আমরা 55°C তাপমাত্রায় যাব। কথা ছিল যে 25°C তাপমাত্রায় এইখানে যে 50 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ আছে, এটা কিন্তু হচ্ছে দ্রবণ, এটা দ্রবণ আছে। এইখানে আমাদের কি করতে হবে, দ্রব্য এবং দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে হবে। দ্রব্য এবং দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে হবে। দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে দ্রব্যের পরিমাণটা কত হচ্ছে, এখন আমরা 25°C তাপমাত্রায় যে দ্রাব্যতা আছে তার সহায়তা নেব। আমরা দেখতে পাচ্ছি যে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 15। এর অর্থ হচ্ছে যে 100 গ্রাম সম্পৃক্ত 100 গ্রাম দ্রাবকের মধ্যে 15 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তার মানে হচ্ছে 115 গ্রাম হয়। তাহলে এখন আমরা বলতে পারি যে 115 গ্রাম দ্রবণে, আমি একটু সংক্ষেপে একটু লিখছি, হ্যাঁ বিস্তারিত লিখছি না, দ্রবণে দ্রব্যের পরিমাণ, কারণ আমাদের দ্রব্য নির্ণয় করতে হবে। তাহলে দ্রব্যের পরিমাণটা কি হচ্ছে, দ্রব্যের পরিমাণটা হচ্ছে এরকম যে 15 গ্রাম হচ্ছে, তাই না? কারণ 100 গ্রাম দ্রাবকে 15 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে একটা 115 গ্রামের সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে 115 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে 15। তাহলে 1 গ্রাম দ্রবণের দ্রব্যের পরিমাণটা হচ্ছে কত, 15 বাই হচ্ছে 115। আর এখানে আছে 50 গ্রাম দ্রবণ, তাহলে 150, সরি খালি 50 গ্রাম আছে, 50 গ্রাম দ্রবণের দ্রব্যের পরিমাণটা হচ্ছে 15 গুণন হচ্ছে 50 বাই হচ্ছে 115। হ্যাঁ, হিসাব নিকাশ করলে কত হচ্ছে, হিসাব নিকাশ করলে একটা কিছু হচ্ছে, সেটা হচ্ছে তোমার 6.52 হচ্ছে, 6.52 হচ্ছে। তাহলে এই যে আমরা দ্রব্যের পরিমাণটা কিন্তু পেয়ে গেলাম 6.52। ঠিক আছে, তাহলে এখানে আমরা 6.52 লিখতেছি। তাহলে 50 গ্রামের মধ্যে যদি দ্রব্য যদি হয় 6.52, তাহলে দ্রাবক কত হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে দ্রাবকটা হবে 43 পয়েন্ট হচ্ছে, মনে করো যে তোমার 47 গ্রাম হচ্ছে। তাহলে আমরা দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ পেয়ে গেলাম। তারপর এখানে কত হবে, এখানে দ্রাবক অপরিবর্তিত থাকবে, এখানে যে দ্রাবকের পরিমাণটা হবে এখানে সেই পরিমাণ দ্রাবক হবে। তাহলে দ্রাবক এখানে কত, এখানে দ্রাবক হচ্ছে 43 পয়েন্ট হচ্ছে 47 গ্রাম। তাহলে এখানে দ্রব্য কত হবে সেইটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এখানে 55°C তাপমাত্রার দ্রাব্যতার ডাটাটা আমরা হিসেবে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 55°C তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা হচ্ছে 45। তার মানে হচ্ছে যে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ 100 গ্রাম দ্রবের পরিমাণটা হচ্ছে তোমার কতটুকু হচ্ছে 45, 35 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণটা হচ্ছে 45 বাই হচ্ছে 100। আর তাহলে এই যে এখানে যে আমরা 43.47 গ্রাম যে এখন দ্রাবক এখানে আছে, এখানে যে 43.47 গ্রাম, এটা কিন্তু হচ্ছে দ্রাবক। এই দ্রাবকটা যে আছে এই দ্রাবকে তাহলে কতটুকু হচ্ছে 43.47 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণটা হচ্ছে 45 ইন্টু হচ্ছে 43.47 হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে কত হচ্ছে আনসারটা, এখানে হিসাব নিকেশ করলে 19.56 হচ্ছে। তাহলে এত গ্রাম দ্রব্য এখানে দ্রবীভূত হচ্ছে। আমরা জানি যে তাপমাত্রা বাড়লে কিন্তু দ্রাব্যতা কিন্তু বেড়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখছি যে 25°C তাপমাত্রায় তোমার 43.47 গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণ হচ্ছে 6.52। আর এখানে সেটা হচ্ছে 55°C তাপমাত্রায় দ্রব্যের পরিমাণটা থাকতে পারে 19.56। তাহলে এই অতিরিক্ত যে পরিমাণটা সেটা কিন্তু আমাদের যোগ করতে হবে। অর্থাৎ যোগ করতে হবে কি পরিমাণ, যোগকৃত দ্রব্যের পরিমাণ, যোগকৃত দ্রব্যের পরিমাণটা হবে এরকম যে আমরা যদি 19.56 বিয়োগ যদি আমরা এখানে 6.52 আছে, 6.52 যদি আমরা করি, তাহলে হিসেব করে আমরা দেখতে পারবো যে 13.04 গ্রাম, এত গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো দুইভাবে আসতে পারে, হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা আসতে পারে, তখন ক্লাস হিসাবে জমা হবে।
অথবা নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা যেতে হতে পারে, তখন কিন্তু অতিরিক্ত পরিমাণ দ্রব্য যোগ করতে হবে। তো এই জন্য আমি যে কথাটা বললাম সেই কথাটা মনে রাখতে হবে যে যে তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে সেই তাপমাত্রাকে দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর টার্গেটের যে তাপমাত্রা আছে সেই টার্গেটের তাপমাত্রায় আমাদের দ্রব্যের পরিমাণটা নির্ণয় করতে হবে। দুই দ্রব্য বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ ক্লাস জমা হচ্ছে, কি পরিমাণ দ্রবীভূত দ্রব্য যোগ করতে হবে, সেই বিষয়টা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে এরকম, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু ওই অঙ্কগুলোর মতোই, তবে একটু ভিন্নভাবে একটা বিষয় খেয়াল করে দেখো। এখানে দেয়া আছে 25°C এবং 35°C আমাদের একটা লবণের দ্রাব্যতা দেয়া আছে 280 গ্রাম পার লিটার আর 370 গ্রাম পার লিটার। এই দ্রাব্যতাকে দ্রাব্যতা কিন্তু 3টা সংজ্ঞা আছে। আজকে আমি তোমাদেরকে একটা সংজ্ঞা দেখিয়েছি। সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী তোমাদেরকে আমি আরো 2টা সংজ্ঞা দেখাবো। ঠিক আছে? তো আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে দ্রাব্যতার আর এক প্রকারের সংজ্ঞা। তো আজকে এই সংজ্ঞাটা খুব বেশি প্রয়োজন হবে না দেখে আমি সেই সংজ্ঞাটার দিকে যাচ্ছি না। তো এইটা কি বোঝাচ্ছে যে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 280 গ্রাম পার লিটার। এর অর্থ হচ্ছে যে প্রতি লিটার দ্রাবকে দ্রবণে, এবার কিন্তু দ্রবণ, প্রতি লিটার দ্রবণে যদি 280 গ্রাম পরিমাণ দ্রব্য থাকে তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আর 35°C তাপমাত্রায় লবণটা দ্রাব্যতা 370 বলতে বোঝাচ্ছে যে প্রতি লিটার দ্রবণে যদি 370 গ্রাম পরিমাণ দ্রব্য থাকে তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এখন বলছে যে 35°C তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এখানে কিন্তু দ্রবণের কথা বলছে, 25°C তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কি পরিমাণ ক্লাস জমা হবে সেটা নির্ণয় করতে বলছে। দেয়া আছে যে লবণটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তো আমরা একটু অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা মূলত প্রথম অঙ্কটার মতোই, তবে এখানে এককগত ভিন্নতা থাকার কারণে আগের অঙ্কটার চেয়ে খুব সহজ হবে এই অঙ্কটা। কিরকম হবে, এখানে দেওয়া আছে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় দেয়া আছে যে দ্রাব্যতা হচ্ছে কতটুক, দ্রাব্যতা হচ্ছে এখানে 280 গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটারের অর্থ হচ্ছে যে 1 লিটার, মানে প্রতি লিটার দ্রবণে 1 লিটার, 1 লিটার বা আমরা বলতে পারি যে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার দ্রবণে, এটা কিন্তু দেখো দ্রবণে, আগে কিন্তু আমরা দ্রাবক নিয়ে হিসেব করছিলাম, দ্রবণে দ্রবীভূত দ্রবীভূত দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণটা হচ্ছে, দ্রবীভূত দ্রবের পরিমাণটা হচ্ছে 280 গ্রাম। তাহলে 1 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণটা হচ্ছে 280 বাই হচ্ছে 100 এত। এখন এইখানে যদি আমাদের যদি এই এককটা যদি আমাদের যদি মিলিলিটার এককে থাকতো তাহলে কোনো ঝামেলাই হতো না, ডাইরেক্ট আমরা 250 মিলিলিটার বলে দিতাম। কিন্তু এখানে আবার আছে এটি গ্রাম এককে আছে। তো এইটা যে গ্রাম এককে আছে, এইটাকে যদি, অর্থাৎ এটা আছে আমাদের ভরে আছে, এটা আমাদের ভরে আছে, আর এইটা আমাদের এখন যদি আমরা যদি আয়তনে যদি আনতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই আপেক্ষিক গুরুত্বের ব্যবহারটা করতে হবে। তো আপেক্ষিক গুরুত্ব সমান কি লেখা যায়, আমরা জানি যে, আগে ঘনত্বের কথাটা আগে বলি, আমরা জানি যে ঘনত্ব সমান আমরা লিখতে পারি যে ভর ভাগ হচ্ছে আয়তন, ভর ভাগ হচ্ছে আয়তন। হ্যাঁ, ভরকে যদি মনে করি যে ডব্লিউ আর আয়তনকে যদি আমরা ভি ধরি তাহলে এইভাবে লেখা যায়। এখন ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক খুবই কাছাকাছি। ঘনত্ব হচ্ছে মূলত একক আয়তনে যে পরিমাণ পদার্থ থাকে সেটি হচ্ছে তার ঘনত্ব, আর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে একটা পদার্থ পানি অপেক্ষা 4°C তাপমাত্রার পানির ঘনত্ব অপেক্ষা কতটুকু বেশি ঘনত্ব বা কম ঘনত্ব, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো আমরা ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বকে আজকে আমরা একই রকম গাণিতিক হিসাবের জন্য ব্যবহার করব, তবে এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আবারও বললাম। আচ্ছা, তো আমরা এখন তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি যে এখানে আপেক্ষিক গুরুত্বের মানটা দেওয়া আছে 1, তাহলে আপেক্ষিক গুরুত্বের মান যদি হয় 1 আর ভরটা দেয়া আছে 250 গ্রাম, 250 গ্রাম, তাহলে এখানে আমাদের ভিটা কত হচ্ছে, তাহলে আমরা ভি সমান আমরা লিখতে পারছি 250 গ্রামের জায়গায় এখন আমরা লিখতে পারবো কিন্তু মিলিলিটার, কারণ এইটার একক কিন্তু হচ্ছে মিলিলিটার। ঠিক আছে? তা একটা বিষয় দেখা যাচ্ছে যে এ যদি এখানে আপেক্ষিক গুরুত্ব যদি 1 না হয়, যদি মনে করি যে 1.5 হতো, তাহলে আমরা কিন্তু কি করতাম, এই 250 এর 250 কে কিন্তু আমরা 1.5 দ্বারা কিন্তু ভাগ করে দিতাম। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারতাম যে, এখান থেকে আমরা লিখতে পারতাম যেটা, সেটা হচ্ছে যে ভি সমান লেখা যেত 250 ভাগ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্ব যদি 2.5 দেয়া থাকতো তাহলে আমরা লিখতাম 250 ভাগ হচ্ছে 2.5, তখন আর কি হতো 100 মিলিলিটার আয়তনটা হতো। ভি একক হচ্ছে লিটার এককে আয়তনটা আসবে, মিলিলিটার এককে এককটা আসবে। তো এখন এখানে আসি, তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু এখানে 250 গ্রাম দেয়া আছে আর আপেক্ষিক গুরুত্ব যেহেতু 1.5, তাই এর 250 মিলিলিটার দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, তাহলে এখানে আমরা যদি বসাই দেই তাহলে 280 ইন্টু হচ্ছে 250 ভাগ হচ্ছে 1000, এইটা করলে যে মানটা আসবে তোমার, সেই মানটা হচ্ছে কত, 250 280, হ্যাঁ এইটা 70 আসবে, এইটা আসবে তোমার 70 আসবে। ঠিক আছে?
আর একইভাবে যদি আমরা দ্বিতীয় যদি করি, অর্থাৎ যদি আমরা 45°C তাপমাত্রার জন্য যদি আমরা করি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে কত, 370 গ্রাম পার লিটার। এক্ষেত্রে দেখো কি হবে, সেটা হচ্ছে এরকম যে 370 ইন্টু হচ্ছে 250 মিলি হবে, ডিভাইড বাই হচ্ছে 1000 হবে, তাহলে কত হচ্ছে, তাহলে এখন এটা যেটা হবে সেটা হচ্ছে তোমার 92.5 হবে। এখন 92.5 থেকে যদি আমরা 70 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হবে 22.5। তো ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।